তাহলে গত ক্লাস পর্যন্ত আমাদের ৬ নাম্বার পর্যন্ত পড়া হয়েছিল। আমি একটুখানি সবাইকে আবার শুরু থেকে একটু মনে করিয়ে দেই। নাম্বার 1 ছিল আমাদের হচ্ছে ক্রিল। ক্রিল হচ্ছে এমন একটা কম্পোনেন্ট আমরা বলতাম যে ফিড প্যাকেজ গুলিকে ডেলিভারি দেওয়ার জন্য আমার যে জায়গা বা যেই সেটআপের মাধ্যমে আমি ফিড প্যাকেজকে হচ্ছে সাপ্লাই দিতে থাকি, ফিড প্যাকেজকে সাপ্লাই দিতে থাকি, সেটাই হচ্ছে আমাদের ক্রিল। তো রোভিং ফ্রেমে যেহেতু আমি ড্রোন স্লাইভার ফিড দেই, তাই ড্রোন স্লাইভারকে সাপ্লাই দেওয়ার জন্য যে সেটআপ সেটাই হচ্ছে আমাদের ক্রিল। নাম্বার 2 হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। তো ক্রিলের এখানে বেশ আমাদের স্লাইভারের ক্যান থাকবে। সেখান থেকে আমরা হচ্ছে স্লাইভার গুলিকে নিবো এবং স্লাইভার গুলিকে নিয়ে তারপরে আ ২ নাম্বার দিয়ে যে রোলার গুলি দেখানো হয়েছে, সেই রোলার গুলির উপর দিয়ে পাস করে দেব। এই যে এখানে একটা ২ ট্রান্সপোর্ট রোলার, এখানে একটা ট্রান্সপোর্ট রোলার এবং এর সাথে আমরা এটাও এড করেছিলাম যে ট্রান্সপোর্ট রোলার গুলি কিন্তু তারা মোটেও স্থির থাকে না। এই ট্রান্সপোর্ট রোলার গুলি কিন্তু তারা হচ্ছে ঘূর্ণায়মান থাকে। তো যেহেতু ঘূর্ণায়মান থাকে তার মানে অবশ্যই তাদেরকে ঘুরাতে হবে। তাদেরকে মোশন পৌঁছাতে হবে মোটর থেকে। তো সেই কারণে আমরা এই রোলার গুলিকে বলেছি তারা হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। অর্থাৎ এই রোলার গুলা পরিবহন করবে এবং তারা স্থির থাকবে না বরং মোটরের মাধ্যমে তাদেরকে ঘুরানো হবে। এবং যদি রোলার গুলো ঘুরতে থাকে তাহলেই কিন্তু স্লাইভারকে সে বিনা বাধায় ট্রান্সপোর্ট করতে নিখুঁতভাবে সক্ষম হবে। এরপরে হচ্ছে ৩ নাম্বার দিয়ে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট আমরা বলেছিলাম। অর্থাৎ ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট কি জন্য লাগবে? সেটা হচ্ছে স্লাইভারকে আমরা যদি রোভিং এ কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট অবশ্যই লাগবে। আমাদের হচ্ছে ভিডিওতে আমরা দেখেছি 3/3 ড্রাফটিং জোন অর্থাৎ টপ রোলার ৩ টা, বটম রোলার ৩ টা। আমাদের হচ্ছে আ কিন্তু বর্তমান সময়ে রোভিং ফ্রেম গুলিতে যেটা দেখা যায় যে ড্রাফটিং জোন কিন্তু থাকে 4/4 সাধারণত প্রায় সব ড্রাফটিং জোন রোভিং ফ্রেমের ক্ষেত্রেই 4/4 অর্থাৎ টপ রোলার ৪ টা এবং বটম রোলার হচ্ছে ৪ টা। তারপরে এখানে বইতে বা বিবরণে নাম্বার 4 ভুলবশত বাদ পড়ে গেছে তাই আমিও আর 4 কিছু দেই নাই। নাম্বার 5 হচ্ছে আনসাপোর্টেড লেংথ। তোমরা দিয়ে নিতে পারো, সমস্যা নেই। আনসাপোর্টেড লেংথ। আনসাপোর্টেড লেংথ বলতে বোঝানো হচ্ছে আ রোভিং যখন ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারে ঢুকে যায়, ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারে যাওয়ার আগ পর্যন্ত যেই আ টুকু দৈর্ঘ্য রোভিং এর, এইটুকু দৈর্ঘ্যকেই বলা হয় আনসাপোর্টেড লেংথ। হ্যাঁ? ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারে ঢোকার আগ পর্যন্ত ওইটুকু জায়গাকে বলা হয় হচ্ছে আনসাপোর্টেড লেংথ। তারপরে সবার শেষ নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে ফ্লায়ার। আমরা বলেছিলাম ফ্লায়ার হচ্ছে টুইস্টিং এলিমেন্ট আমাদের রোভিং ফ্রেমে। ফ্লায়ার হচ্ছে স্লাইটলি টুইস্ট দেয়। আর টুইস্টের পরিমাণটা হচ্ছে টিপিআই এর হিসাবে 1 এর কাছাকাছি। হ্যাঁ? 0.9, 1.1 এই ধরনের আশেপাশে হতে পারে টুইস্টের পরিমাণটা। তো এই টুইস্ট দেওয়ার কাজ হচ্ছে ফ্লায়ার করে এবং ফ্লায়ারের ২ টা লেগ থাকে। একটা লেগ হচ্ছে হলো আরেকটা হচ্ছে সলিড। আ হলো লেগের ভিতর দিয়ে আমরা রোভিংটাকে নিয়ে আসি। কি জন্য হলো লেগ ব্যবহার করি? কারণ হচ্ছে ফ্লায়ার তো যখন ১০০০, ১২০০, ১৫০০ আরপিএম এ ঘুরে, তখন হচ্ছে ফ্লায়ারের চারপাশে একটা কিন্তু বিশাল এয়ার কারেন্ট তৈরি হয়। এই এয়ার কারেন্টের মধ্যে যেন রোভিংটা সে মোটেও হচ্ছে বিচ্ছিন্ন না হয়ে যায়, ছিঁড়ে না যায়। এইজন্য হচ্ছে আমরা সেখানে ফ্লায়ারটাকে ব্যবহার করি। তো ফ্লায়ারের হলো লেগের ভিতর দিয়ে আমরা হচ্ছে রোভিংটাকে নিয়ে আসি। তো এই হচ্ছে আমার ৬ নাম্বার পর্যন্ত ছিল। নাম্বার ৭ হচ্ছে স্পিন্ডল। আমরা তাহলে আজকে স্পিন্ডল থেকে আলোচনা শুরু করব। তো স্পিন্ডল আসলে কেন প্রয়োজন? আমরা এর আগের দিন একটা ডায়াগ্রাম দেখেছিলাম। সেই ডায়াগ্রামটা দেখলেই হয়তো আমাদের কাছে কিছুটা বোঝা যাবে যে স্পিন্ডল কেন প্রয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি আ এই যে আমরা নিশ্চয়ই মনে পড়ে আমাদের, আমরা যদি চাই ওয়াইন্ডিং করার জন্য রোভিংকে তাহলে কিন্তু কেবলমাত্র ফ্লায়ার ঘুরে, ঘুরে টুইস্ট দিলেই কিন্তু চলবে না। যে রোভিংটা বের হয়ে আসলো তাকে যদি আমি পেঁচিয়ে নিতে চাই তাহলে কিন্তু ববিনটাকেও হচ্ছে ঘুরতে হবে। তো এই যে রোভিং ববিনটাকে ঘুরতে হবে, তো এই রোভিং ববিন ঘুরবে কেমন করে? এটা তো একটা প্লাস্টিকের প্যাকেজ মাত্র। এটা তো নিজে, নিজে ঘুরতে পারে না। তো নিশ্চয়ই এমন কারো সাহায্য দরকার যে হচ্ছে রোভিংটাকে ঘুরাবে। তো আমাদের এখানে এই রোভিং ববিনকে ঘুরানোর জন্য দেখো আমি বলি, ডায়াগ্রামে খেয়াল করে দেখো রোভিং ববিনের নিচে একটা লাঠি দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা লাঠি দেখা যাচ্ছে।
দুইটা রোভিং ববিনের প্রত্যেকটার নিচেই কিন্তু এরকম একটা করে হচ্ছে লাঠি দেয়া আছে, যে দুইটা রোভিং ববিনের প্রত্যেকটার নিচেই একটা করে হচ্ছে লাঠি বসানো হয়, যে এটা একটা লাঠি, তারপরে এখানে একটা লাঠি দেখা যাচ্ছে, এই লাঠিটাকেই বলা হয় হচ্ছে স্পিন্ডল। এই স্পিন্ডলটা আসলে একটা শ্যাফট, ভার্টিক্যাল শ্যাফট, যাকে মোটর থেকে মোশন ট্রান্সফারের মাধ্যমে ঘুরানো হবে। আর আমরাও রোভিং ববিনকে এই ভার্টিক্যাল শ্যাফটের উপরেই বসিয়ে রাখবো। আমরা রোভিং ববিনকে যখন বসাবো তখন এই ভার্টিক্যাল শ্যাফটের উপরেই বসিয়ে রাখবো, যাতে করে কি হয়, যাতে করে হচ্ছে আমার আহ, যখনই স্পিন্ডেল ঘুরবে তখনই যেন রোভিং ববিনটা ঘুরতে পারে। অর্থাৎ রোভিং ববিন সে নিজে পুরোপুরি ভাবে তার ঘূর্ণনের জন্য রোভিং ববিনটা স্পিন্ডেলের উপরে নির্ভরশীল। আশা করি স্পিন্ডেলের কাজটা বোঝা গেল। তাহলে এক কথায় স্পিন্ডেলের কাজ হচ্ছে রোভিং ববিনকে মোশন ট্রান্সফার করা, রোভিং ববিনকে ঘুরানো, এটাই হচ্ছে স্পিন্ডেলের কাজ। নাম্বার 8 দিয়ে বোঝানো হচ্ছে ববিন। ববিন তো আমরা নিশ্চয়ই চিনতেই পারছি। এখানে ববিন হচ্ছে সেই প্যাকেজ, যেই প্যাকেজে আমরা রোভিং ববিনটাকে হচ্ছে রাখি। ববিন হচ্ছে সেই প্যাকেজ যেই প্যাকেজে আমরা রোভিং ববিনটাকে হচ্ছে রাখি, রোভিংকে আমরা রাখি, সেই প্যাকেজটার নামই হচ্ছে রোভিং ববিন। এখানে শুধু ববিন লিখেছে, তাতেও সমস্যা নাই। নাম্বার 9 হচ্ছে ববিন রেল। ববিন রেলটা বোঝার জন্য আমাদেরকে একটা ভিডিওতে চলে যেতে হবে। আমরা একটা ভিডিওতে চলে যাব। এই ধরো ভিডিওটা, হ্যাঁ এখান থেকে আমরা দেখি। এখানে কিন্তু হচ্ছে ফ্লায়ার আছে অবশ্যই, কিন্তু দ্রুত গতিতে ঘোরার কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন প্রথমে একটা কথা হচ্ছে, খেয়াল করে দেখো এই রোভিং ববিনের উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কিন্তু রোভিংকে পেঁচানো হয়েছে। উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কিন্তু রোভিংকে পেঁচানো হয়েছে। অর্থাৎ আহ এখন তাহলে খেয়াল করে দেখো যে আমরা যদি চাই যে রোভিং ববিনের উপর থেকে নিচ পর্যন্ত পেঁচাবো, তাহলে কিন্তু হয় ফ্লায়ার অথবা রোভিং ববিন কাউকে না কাউকে উঠানামা করতেই হবে, উপর উঠতেও হবে এবং নিচেও নামতে হবে। যদি দুইজনই যার যার জায়গায় স্থির থাকে, তাহলে কিন্তু পুরো প্যাকেজ জুড়ে আমাদের রোভিং ওয়াইন্ডিং আমরা করতে পারবো না। যদি আমরা চাই পুরো প্যাকেজ জুড়ে রোভিং ওয়াইন্ডিং করব, তাহলে কিন্তু অবশ্যই কাউকে না কাউকে উপরে এবং নিচে উঠানামা করতে হবে। তো আমাদের বর্তমান সময় মেশিনের সেটআপ যেটা, সেটা হচ্ছে ফ্লায়ার তার নিজের জায়গায় স্থির থাকে, কিন্তু রোভিং ববিনগুলি উপরে নিচে উঠানামা করে। এইখানে এসে কিন্তু আমরা আবারও আরেকটা সমস্যায় পড়ে গেলাম, যে রোভিং ববিন তো একটা প্লাস্টিকের প্যাকেজ মাত্র, সে কিভাবে উপর উঠবে আর নিচে নামবে? তো রোভিং ববিনকে এখানে উঠানামা করানোর জন্য একটা ফ্রেম ব্যবহার করা হয়, যেটা আমি তোমাদেরকে একটু দাগ দিয়ে দেখাচ্ছি। এই যে এটা, এই যে এখানে যে ফ্রেমটা দেখানো হয়েছে, ঠিক আছে, এই ফ্রেমটা, এই যে ছাই রঙা যে ফ্রেমটা দেখো, এই ফ্রেমের উপরেই রোভিং ববিন সবগুলি বসানো। এই ফ্রেমটাকেই বলা হয় হচ্ছে ববিন রেইল। এই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে ববিন রেইল। এবং রোভিং ববিনকে উপরে নিচে উঠানামা করানোর সমস্ত দায়িত্ব এই ববিন রেইলের। অর্থাৎ ববিন রেলগুলি যদি উপরে উঠে, ববিন রেলটা যদি উপরে উঠে, তাহলে সমস্ত প্যাকেজ উপরে উঠবে, এবং ববিন রেল যদি নিচে নেমে যায়, তাহলে সমস্ত প্যাকেজগুলি নিচে নামবে। আমি ভিডিওটা চালু করি, তোমরা খেয়াল করে দেখো। এখন খেয়াল করবা যে হচ্ছে ববিনটা উপরে ওঠা শুরু করবে, কারণ ববিন রেল উপরের দিকে উঠে যাচ্ছে।
তার মানে দেখতেই পাচ্ছ, এই যে এখন ফ্লায়ার কিন্তু এই অর্ধেক পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, এই যে একটা আবছা আবছা দেখা যাচ্ছে, এটা ফ্লায়ারের আবছা ছায়াটা দেখা যাচ্ছে। তো তার মানে হলো এটা হচ্ছে আমাদের ববিন রেল, এই দিকটা হচ্ছে ববিন রেল, এই পুরো ফ্রেমটা ববিন রেল যদি উপরে উঠে তাহলে প্যাকেজটা উপরে উঠবে, আর যদি ববিন রেল নিচে নামে তাহলে সমস্ত রোভিং ববিন গুলো নিচে নামবে। ঠিক আছে, আমাদের এই ডায়াগ্রামে এখানে এই যে এই ফ্রেমটা দিয়ে এই ববিন রেলকে বোঝানো হয়েছে, এটা দিয়ে, এই ফ্রেমটা দিয়ে ববিন রেলকে বোঝানো হয়েছে, নাম্বার 9 দিয়ে বোঝানো হয়েছে আর কি। তো ববিন রেল যদি উপরে উঠে, ফ্লায়ার তার জায়গায় স্থির, প্যাকেজগুলো উপরে উঠবে, আবার ববিন রেল যখন নিচে নামবে প্যাকেজগুলো নিচে নামবে, যার ফলে পুরা রোভিং ববিনের উপর থেকে নিচ পর্যন্ত একটা ইউনিফর্ম হচ্ছে ওয়াইন্ডিং এনশিওর করা সম্ভব। এখন আমরা হচ্ছে আহ আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে ববিন রেলকে কে উঠানামা করাবে, এটাও কিন্তু একটা বিষয়। ববিন রেল উপরে উঠলে নিচে নামলে ববিন উপরে উঠবে বুঝলাম, কিন্তু ববিন রেলটাকে কে উঠানামা করাবে? সেই জন্য এখানে দেখো লাঙলের মতো একটা লিভার ব্যবহার করা হয়েছে, যেটা এই লাঙলের মতো তোমার হচ্ছে একটা লিভার ব্যবহার করা হয়েছে, এই লিভারটা, এই লিভারটা যদি উপরে উঠে, ঠিক আছে, এই লিভারটা যদি উপরে উঠে তাহলে হচ্ছে আমার ববিন রেল উপরে উঠবে, এবং এই লিভারটা যদি নিচে নামে তাহলে আমার ববিন রেলও নিচে নামবে। অবশ্য এই লিভার দিয়ে ববিন রেল উঠানামা করানোর আইডিয়াটা এখনকার যুগে আর খুব একটা জনপ্রিয় না। এখনকার সময় বর্তমান সময় হচ্ছে আহ সার্ভো মোটর ব্যবহার করা হয় এবং চেইন স্প্রোকেটের সাহায্যে এই ববিন রেলটাকে উঠানামা করানো হয়, সার্ভো মোটরের থেকে চেইন স্প্রোকেট। তোমাদের কাছে হয়তো এই কথাটা একটু অপরিচিত লাগছে যে সার্ভো মোটর কিংবা চেইন স্প্রোকেট, বা নাও লাগতে পারে, ইয়ার্ন অন যেহেতু করে আসছো। তো এই সংক্রান্ত মুভমেন্ট আমরা হচ্ছে আমাদের ভার্সিটি যখন ইনশাল্লাহ খুলে যাবে তখন আমরা ল্যাব ক্লাসে এটাকে ইনশাল্লাহ আমরা দেখে নিব। তো এর আগ পর্যন্ত হচ্ছে আপাতত এটুকুই মনে রাখো পরীক্ষার প্রস্তুতির জন্য যে এখানে লিভারের মাধ্যমে ববিন রেলকে উঠানো হচ্ছে এবং নামানো হচ্ছে, এই কাজটা হচ্ছে লিভারের। বাকিটা যখন হচ্ছে আমাদের ইনশাল্লাহ ক্লাস খুলবে তখন আমরা দেখব যে সার্ভো মোটর কিভাবে এই কাজটা করে, এখনকার সময় আর হচ্ছে লিভার ব্যবহার করা হয় না। আচ্ছা, তো এখানে মোটামুটি এসে আমরা অপারেটিং সিকোয়েন্সটা শেষ করলাম। তো তোমরা একটু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, যদি স্যার কোনো প্রশ্ন। পরীক্ষায় কি এই ফিগার গুলো আঁকতে হবে? হ্যাঁ, পরীক্ষায় হচ্ছে আঁকতে হবে। পরীক্ষায় আমাদের যেভাবে আসতে পারে সেটা হচ্ছে পরীক্ষায় যদি আসে তাহলে আসবে হচ্ছে আমাদের এই অপারেটিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং প্রিন্সিপালের সাথে বিবরণ লেখা, তখন আমাদের ডায়াগ্রামটা আঁকতে হবে। তবে ডায়াগ্রামটাকে আঁকার সুবিধার্থে আমি একটু সহজ করে দেই। যেমন তোমরা প্রথমে আঁকতে গেলে হয়তো সমস্যায় পড়তে পারো, এখানে একটা ফ্রেম দেখা যাচ্ছে, ড্রাফটিং জোনের টোটাল ফ্রেমটাই তারা এঁকে দিয়েছে এখানে, তোমাদের টোটাল ফ্রেম আঁকার প্রয়োজন নাই। আমরা বলেছি যে আমাদের ড্রাফটিং জোনে এখন বর্তমান সময় হচ্ছে 4/4, অর্থাৎ টপ রোলার 4টা এবং হচ্ছে বটম রোলার 4টা। তো এই 4/4 ড্রাফটিং জোনের ক্ষেত্রে তোমরা হচ্ছে একটা এই 4 কোণা বাক্স এঁকে 4টা টপ রোলার 4টা বটম রোলার এঁকে দিলেই আমি ওটাকে ড্রাফটিং জোন হিসেবে ধরে নিব, ওটা আঁকলেই চলবে। হ্যাঁ, ড্রাফটিং জোনের যে টোটাল ফ্রেমটা আঁকা লাগবে না। এরপরে আরো দেখো কিছু কম্পোনেন্ট আঁকা আছে যেগুলি আমাদের বিবরণের মধ্যে নাই, যেমন এখান দিয়ে একটা ফ্রেম চলে আসছে, একটা পাইপ এসে এই যে এই ফ্রেমটা যে আঁকা হয়েছে এই ফ্রেমটা বিবরণে নাই, এই ফ্রেমটা আমাদেরও আঁকার প্রয়োজন নাই। তারপরে তার নিচে আরেকটা 4 কোণা বড় বাক্স দেখা যাচ্ছে, এই বড় বাক্সটাও আমাদের আঁকার প্রয়োজন নাই। ঠিক আছে, কিন্তু আমাদেরটা যেহেতু লিভারটা যেহেতু আমাদের আলোচনায় আসছে তো লিভারটা আঁকবা। লিভারের সাথে একটা চেইন আঁকা আছে, এই যে দাগ টান দিয়ে একটা স্প্রোকেট আঁকা আছে, গোল বৃত্ত দিয়ে এটা আঁকবা। আরেকটা চেইন দিয়ে এখানে একটা ডেড ওয়েট ঝুলানো আছে, হ্যাঁ এটা আঁকবা। কিন্তু পিছনের বড় বাক্সটা আর হচ্ছে এই বাক্সটা যেহেতু বিবরণে নাই সেটা আঁকার প্রয়োজন নাই। আর ড্রাফটিং জোনের পুরো ফ্রেমের পরিবর্তে 4টা টপ রোলার 4টা বটম রোলার রাখলেই চলবে, তাহলে অনেক সহজ হয়ে যাবে, বাকি জিনিসগুলো আঁকা লাগবে। আর কোনো প্রশ্ন কি আছে? স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাব। তাহলে আমরা একটু দেখে আসি যে আমাদের সিলেবাসের কি অবস্থা।
সিলেবাসে হচ্ছে আমাদের রোভিং ফ্রেমের 1, 2, 3 এটা পড়া হয়েছে। 4 পড়া হয় নাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে টপিক নাম্বার 4 এ চলে যাই। তো এখানে টপিক নাম্বার 4 এ এটা টপিকটা আগে আমরা বুঝে নেই কি বলা হচ্ছে। ইফেক্টস অফ অ্যারেঞ্জমেন্ট অফ ববিনস ইন 2 রোজ। আমরা কিন্তু আগেই বলেছিলাম গত ক্লাসে যে জায়গা বাঁচানোর সুবিধার্থে আমাদেরকে হচ্ছে যেটা করতে হয়, জায়গা বাঁচানোর সুবিধার্থে আমাদেরকে রোভিং এর যে ববিনগুলি ছিল ববিনগুলিকে কিন্তু আমরা এক সারিতে বসাতে পারি না। হ্যাঁ, এক সারিতে বসাতে পারি না, আমাদেরকে হচ্ছে ২ সারিতে বসাতে হয় রোভিং ববিন গুলাকে। তো এই ২ সারিতে বসাতে গেলে আমাদের হচ্ছে কিছু সমস্যা হয়ে যায়। তো ২ সারিতে যে বসানো হয় তোমাদের কি মনে আছে কিনা এটা? রোভিং ববিনকে যে ২ সারিতে বসানো হয় কেউ একজন একটু বলো তো? মনে না থাকলে আমাদেরকে আবার ভিডিওতে যেতে হবে। স্যার ভুলে গেছি তো স্যার। আচ্ছা, খুবই উত্তম কর্ম সম্পাদন করেছো। হ্যাঁ, একজনের মনে আছে ফ্রন্ট রো ব্যাক রো। আচ্ছা ঠিক আছে, যেহেতু কেউ একজন ভুলে গেছে। এই যে খেয়াল করে দেখো, এই দেখো এই যে কিছু রোভিং ববিন দেখো সামনে, যেমন এই যে এটা, তারপরে এটা, 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 এটা সামনে। আবার পিছনে কিন্তু আরেকটা রোতে আছে, পিছনের রোতে, যে এটা একটা, পিছনের রোতে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ওইটা একটা। তার মানে রোভিং ববিন যদি আমার ১২০টা হয় তাহলে তাদেরকে কিন্তু আমি এক সারিতে বসাতে পারি না। ঠিক আছে? এক সারিতে বসাতে না পারার কারণে হচ্ছে তাদেরকে ২ সারিতে বসাতে হয় যাতে করে আমাদের জায়গা কিছুটা বাঁচে। কিন্তু এই জায়গা বাঁচাতে গিয়ে আমাদেরকে কিছু ছোটখাটো সমস্যার মধ্যে পড়তে হয়। সেই সমস্যাগুলো আসলে কি, কি? এটা আমাদের রোভিং ববিনের কিছুটা, তুমি বলতে পারো এটাকে কি ডিজাইন ফল্ট, বা ডিজাইন ফল্ট না, এটা আসলে ডিজাইন ফল্ট বলা যেতে পারে, কিন্তু আসলে এটা আমরা করতে বাধ্য। কারণ এক রোতে যদি বসাইতাম তাহলে প্রচুর জায়গা লাগতো। এজন্য এই কাজটা করা হয় না। কি, কি সমস্যা সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমেই আমরা বলবো যে এই ২ রোতে বসাতে গেলে আমাদের ফ্রন্ট রোর যেই রোভিং ববিন গুলা এবং ব্যাক রোতে যে রোভিং ববিন গুলা, সেখানে আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট সংক্রান্ত জিওমেট্রিক্যাল চেঞ্জ দেখা যায়। জিওমেট্রিক্যাল কিছু চেঞ্জ চলে আসে। সেটা কিরকম? যেমন যদি ফ্রন্ট রো এবং ব্যাক রো এর ক্ষেত্রে কিন্তু আনসাপোর্টেড লেংথ কম বেশি হয়, তাই না? কারণ আনসাপোর্টেড লেংথ কতটুকু আমরা বলেছিলাম যে ড্রাফটিং জোন থেকে শুরু করে ফ্লায়ারে ঢোকার আগ পর্যন্ত যেই দূরত্বটা সেটাই কিন্তু আনসাপোর্টেড লেংথ। খুব সহজে বোঝা যাচ্ছে ফ্রন্ট রো এর ফ্লায়ারটা তো অনেক দূরে ড্রাফটিং জোন থেকে, আর ব্যাক রো এর ফ্লায়ারটা তো ড্রাফটিং জোন থেকে খুবই কাছে। তাহলে ফ্রন্ট রো এর জন্য আনসাপোর্টেড লেংথের কিন্তু পরিমাণ অনেক বেশি, আর ব্যাক রো এর জন্য কিন্তু আনসাপোর্টেড লেংথের পরিমাণটা অনেক কম। এটা একটা পার্থক্য, যে আনসাপোর্টেড লেংথ অর্থাৎ এল, যেটা এল এর পার্থক্যটা এখানে পাওয়া যায়। তারপরে আরেকটা পার্থক্য যেখানে হয়, এই যে ফ্লায়ার দুইটা সামনে আর পিছনে বসানো, ফ্রন্ট রো এর ফ্লায়ারটা সামনে, ব্যাক রো এর ফ্লায়ারটা পিছনে। তো এই জায়গায় কিছু অ্যাঙ্গেল সংক্রান্ত ভ্যারিয়েশন হয়ে যায়। যেমন এখানে খেয়াল করে দেখো, আমরা যদি ফ্রন্ট রো এর অক্ষ বরাবর একটা দাগ টানি, এখানে যেরকম দাগটা টানা হয়েছে, এই ফ্লায়ারের অক্ষ বরাবর একটা দাগ আমরা টানলাম, এটা একটা দাগ টানলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অক্ষ বরাবর, ফ্লায়ারের অক্ষ বরাবর। তো এর সাথে আমরা রোভিং এর একটা অ্যাঙ্গেল, যেমন এর সাথে রোভিং এর অ্যাঙ্গেল, এই যে এটা আলফা 2 দিয়ে যেটাকে দেখানো হয়েছে, এই অ্যাঙ্গেলটা আমরা একটা অ্যাঙ্গেল পাই। আবার ব্যাক রো এর ক্ষেত্রেও যদি আমরা এরকম একটা দাগ টানি,
ফ্লায়ারের মাঝখান বরাবর, এবং ওইটার সাথে যদি রোভিং এর একটা অ্যাঙ্গেল টান দিই, তাহলে ওইখানে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হবে হচ্ছে আলফা 1। এখন মুশকিল হচ্ছে, খেয়াল করে দেখো যে আলফা 2 এর চাইতে আলফা 1 কিন্তু সবসময় বড় হচ্ছে, তাই না? অর্থাৎ ফ্রন্ট রো এর জন্য রোভিং আলফা 2 অ্যাঙ্গেল নিয়ে তারপরে ফ্লায়ারের ভিতরে প্রবেশ করে, এবং ব্যাক রো এর জন্য যে রোভিংটা সেটা কিন্তু আলফা 1 অ্যাঙ্গেল নিয়ে ফ্লায়ারে প্রবেশ করে। কিন্তু আলফা 1 এবং আলফা 2 এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু মোটেও সমান না। এই দুইটার মধ্যে কিন্তু অ্যাঙ্গেলগত পার্থক্য আছে। সুতরাং এখানে আমার দ্বিতীয় আরেকটা পার্থক্য হয়ে গেল ফ্রন্ট রো এবং ব্যাক রোতে। এটাও কিন্তু একটা জিওমেট্রিক্যাল চেঞ্জ। অর্থাৎ তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা পার্থক্য পেলাম। একটা হচ্ছে আনসাপোর্টেড লেন্থের পার্থক্য, ঠিক আছে? আরেকটা হচ্ছে আলফার অ্যাঙ্গেল আলফার পার্থক্য। আরেকটা পার্থক্য যেটা হয়, এই যে এখানে আমরা যে ফ্রন্ট রোলারটা দেখতে পাচ্ছি, ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার, ঠিক আছে? এই ফ্রন্ট রোলারটাকেই কিন্তু আমার এখানে দেখানো হয়েছে যে স্মল লেটার বি দিয়ে যে ডায়াগ্রামটা দেখানো হচ্ছে, এটা কিন্তু আসলে এই ফ্রন্ট রোলারটাকেই এখানে নিয়ে আসা হয়েছে। যে এই ফ্রন্ট রোলারটাকেই তোমার হচ্ছে এখানে এনে বড় করে দেখানো হচ্ছে। তো এই যে তাকে এই বড় করে এনে দেখানো হচ্ছে, এই পর্যায়ে এসে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো, খেয়াল করে দেখো তো, এই যে এই পয়েন্টে রোভিং যখনই ফ্রন্ট রোলার থেকে বের হয়, দুইটা রোভিং বের হচ্ছে, একটা রোভিং চলে যাচ্ছে সামনের দিকে, আরেকটা রোভিং চলে যাচ্ছে পিছনের দিকে। খেয়াল করো, যখন এই রোভিং দুইটা ফ্রন্ট রোলার থেকে বের হয়, তাদের কিন্তু বের হওয়ার জন্য যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাও কিন্তু আলাদা। কিভাবে আলাদা? কারণ ব্যাক রো এর রোভিংটা এই ড্রাফটিং রোলার থেকে বের হয়েই নিচে নেমে যায়। এই যে এখানে দেখো নিচে নেমে যাচ্ছে ব্যাক রো এর রোভিংটা, তাই না? নিচে নেমে যাচ্ছে। আর ফ্রন্ট রো এর যে রোভিংটা সে কিন্তু নিচে নামে না, সে হচ্ছে উপর দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছে। এই যে নিচে নামলো না, কিন্তু সে উপর দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছে। আর যেটা ব্যাক রো এর রোভিং সেটা কিন্তু ড্রাফটিং রোলার হয়েই তারা হচ্ছে নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে? তার মানে ব্যাক রো এর রোভিংটা যখন ড্রাফটিং রোলার থেকে বের হওয়ার সময় সে সাথে সাথে নিচে নেমে যাচ্ছে, তাহলে অবশ্যই ড্রাফটিং রোলারের সাথে কিন্তু তার সারফেস কন্টাক্টটা কিন্তু বেশি, যেহেতু ড্রাফটিং জোন থেকে বের হয়ে সে নিচের দিকে নামতে শুরু করে, তাই রোলারের সাথে তার সারফেস কন্টাক্ট বেশি। তুলনামূলকভাবে ফ্রন্ট রোতে যেই রোভিংটা যাচ্ছে, এই রোভিংটা যেহেতু ড্রাফটিং জোন থেকে সোজা সামনে চলে যাচ্ছে, নিচে নামলো না, এর সাথে কিন্তু ড্রাফটিং এর যে বটম রোলারের সারফেস কন্টাক্ট কিন্তু অনেক কম। তার মানে হচ্ছে এটা যদি ব্যাক রো এর রোভিং হয়, ব্যাক রো এর রোভিং রোলার থেকে বের হয়ে নিচে নেমে যায়, নিচে নামতে গেলে বাধ্যতামূলকভাবে রোলারের সাথে তার একটা সারফেস কন্টাক্ট তৈরি হচ্ছে। কিন্তু ফ্রন্ট রো এর রোভিং কিন্তু এভাবে যাবে না। ফ্রন্ট রো এর রোভিং হচ্ছে রোলার থেকে বের হয়ে একদম মোটামুটি নাক বরাবর সে রওনা দিবে। এই যদি সে তাহলে এই স্যার নাক ব্যাক নাক নাক বরাবর যদি সে রওনা দেয়, তাহলে কিন্তু সারফেস কন্টাক্টটা হচ্ছে বটম রোলারের সাথে ফ্রন্টের রোভিংটা সে কম পায়। অর্থাৎ এই জায়গায় আমরা আরেকটা পার্থক্য দেখতে পেলাম। সারফেস কন্টাক্টের ফলে খেয়াল করে দেখো এবার, এটা ধরো ব্যাক রো এর রোভিং, ব্যাক রো এর রোভিং এর ক্ষেত্রে রোভিংটা এভাবে কি চলে গেল, এভাবে চলে গেল। তো যতটুকু এলাকা জুড়ে কন্টাক্ট হলো, আমরা অতটুকু এলাকার মাঝামাঝি একটা টান দিলাম, এরকম একটা টান দিলাম। টান দিয়ে এই 90 ডিগ্রির দাগের সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করবে, সারফেস কন্টাক্টের অ্যাঙ্গেলটা যে ফর্ম করবে সেটাই হচ্ছে বিটা। তো এখন এটা তো হচ্ছে ব্যাক রোলারের জন্য, সরি ব্যাক রো রোভিং এর জন্য বিটার মান। এবং এই যে বিটার মান তৈরি হলো, আমরা তো আগেই বলেছি যে ব্যাক রো এর রোভিংটা এই বটম রোলারের সাথে প্রচুর পরিমাণ সারফেস কন্টাক্ট সে ধারণ করে থাকে, এই জন্য কিন্তু তার বিটার পরিমাণটা বেশি হবে। ফ্রন্ট রো এর রোভিং কিন্তু এত নিচে নামে না। এই যে এখানে যেরকম ফ্রন্টের রোভিং নিচে না নেমে সোজা চলে যায়, তাহলে ফ্রন্টের রোভিং কিন্তু এদিক দিয়ে সোজা এদিক দিয়ে চলে যাবে। সোজা যখন সেই দিক দিয়ে চলে যাবে তখন কিন্তু সারফেস কন্টাক্ট অনেক কমে গেল। তাহলে সারফেস কন্টাক্টের যে অ্যাঙ্গেল তৈরি হবে, সেই বিটার মানও কিন্তু অনেক ছোট হয়ে যাবে ফ্রন্ট রো এর রোভিং এর জন্য। এই যে এরকম ছোট হয়ে যাবে, বিটার মানটা ফ্রন্ট রো এর রোভিং এর জন্য ছোট হয়ে যাবে। অর্থাৎ আমার এই তিনটা জিওমেট্রিক্যাল পরিবর্তন দেখা দেয়। একটা হচ্ছে এল, একটা হচ্ছে আলফা,
আর একটা হচ্ছে বিটা। এই তিনটা হচ্ছে তোমার যে পরিবর্তন আমাদের এখানে দেখা দেয়। এই তিনটা পরিবর্তনের আসলে প্রভাব কি? যখন এই তিন ধরনের জিওমেট্রিক্যাল চেঞ্জ দেখা যায় তখন দেখা যায় কি ফ্রন্ট রো এর রোভিং যতটা টুইস্ট নেয় ব্যাক রো এর রোভিং এর টুইস্ট তার চাইতে কিছুটা আলাদা হয়ে যায়। ফ্রন্ট রো এর রোভিং এর কাউন্ট যতটা হয় ব্যাক রো এর রোভিং এর কাউন্ট তার চাইতে কিছুটা পার্থক্য তাদের মধ্যে দেখা দেয়। এই সমস্ত কারণে দেখা যায় কি একই একই স্লাইভার দিলাম, একই মেশিন থেকে আনা স্লাইভার দিলাম, কিন্তু ফ্রন্ট রো রোভিং এর যে মান আর ব্যাক রো রোভিং এর মান দুইটা সমান হতে পারে না, তাদের মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসে। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে আমাদের মূল সমস্যা, যে আমাদের এই জায়গা বাঁচানোর জন্য আমরা যখন ফ্রন্ট রো এবং ব্যাক রোতে নিয়ে আসি তখন তাদের মধ্যে এই জিওমেট্রিক্যাল চেঞ্জগুলি আসার কারণে ফ্রন্ট রো এবং ব্যাক রো এর মানের মধ্যে পার্থক্য দেখা দেয়। এটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে ইফেক্টস অফ অ্যারেঞ্জমেন্ট অফ ববিনস ইন টু রোস। দুই রোতে যদি আমরা বসাই তাহলে হচ্ছে তার কি প্রভাব পড়তে পারে, আমরা দেখলাম যে তার কি প্রভাব পড়তে পারে। এখন তোমরা হচ্ছে বলো যে এখান থেকে কোনো সমস্যা আছে কিনা। এখান থেকে কোনো ফ্রিকশন বেশি হলে তো স্যার ব্যাকরোর রবিনের যে ইয়াটা কাউন্ট কমে যাবে। আবার বলো। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক যেটা আমরা একটু নোট করে রাখো, টপিক নাম্বার 5 যেটা, এটা আমরা হচ্ছে স্কিপ করে যাচ্ছি। ক্রিল নিয়ে অবশ্য আমাদের মোটামুটি কথা বলা হয়ে গেছে। ঠিক আছে, যে ক্রিল কাকে বলে, ক্রিলের মধ্যে কারা থাকে, মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার কেন মোটর ড্রিভেন বলতেই বা আমরা কি বুঝি, এই ধরনের আলোচনাগুলো মোটামুটি আমাদের হয়ে গেছে। কিন্তু পরীক্ষার জন্য আমরা নাম্বার 5 কে স্কিপ করতে যাচ্ছি। তারপরে হচ্ছে চলে আসো নাম্বার 6। নাম্বার 6টা নিয়ে আমরা একটু পড়ি। যে একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি কি থাকে, এটা ইম্পর্টেন্ট টপিক। তো এখানে আমরা হচ্ছে একটা ড্রাফটিং জোন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ড্রাফটিং জোন দেখতে পাচ্ছি, এটা আসলে পুরো ড্রাফটিং জোনের পুরো ফ্রেমটাকেই দেখানো হয়েছে এখানে। তো ড্রাফটিং জোনের কিছু কম্পোনেন্টের সাথে আমরা পরিচিত হই। এর আগে আচ্ছা, এর আগে হচ্ছে এই ড্রাফটিং জোনের যখন আমরা বেসিক কন্ডিশন নিয়ে কথা বলেছিলাম, তখন কিন্তু আমরা এই কথা বলেছিলাম যে ড্রাফটিং জোনের ক্ষেত্রে দুইটা বেসিক কন্ডিশন আছে। দুইটা বেসিক কন্ডিশন হচ্ছে যে আমাদের মোটামুটি মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার লাগবেই, এটা একটা কন্ডিশন ছিল। আরেকটা কন্ডিশন ছিল যে আমরা হচ্ছে কি বলে ফ্রন্ট রোলারের গতি অবশ্যই ব্যাক রোলারের চাইতে বেশি হবে।
প্রত্যেক পেয়ারের ক্ষেত্রেই। তো এখানে ম্যাটেরিয়াল যদি হচ্ছে তোমার ডান থেকে বাম দিকে যেতে থাকে, তাহলে এটা হচ্ছে ব্যাক রোলার, এই মাঝখানেরটা হচ্ছে মিডল রোলার, আর তখন সবার বাম দিকেরটা হবে হচ্ছে, হ্যাঁ, সবার বাম দিকেরটা হবে হচ্ছে ফ্রন্ট রোলার, এফ আর, সবার বাম দিকেরটা হবে হচ্ছে ফ্রন্ট রোলার। তো আর এটা মিডল, এটা ব্যাক, তার মানে প্রত্যেক রোলারের গতি তার পিছনেটার চাইতে বেশি হবে, অর্থাৎ ব্যাকের চাইতে মিডলের গতি বেশি হওয়ার কথা, আর হচ্ছে মিডলের চাইতে ফ্রন্টের গতিটা বেশি হওয়ার কথা। এই হচ্ছে আমাদের ড্রাফটিং জোনের বেসিক আইডিয়া। কিন্তু প্রসেসিং এর সুবিধার্থে ড্রাফটিং জোনে তোমার হচ্ছে আরো কিছু কম্পোনেন্ট অ্যাড করা হয়। সেই কম্পোনেন্ট গুলির সাথে আমরা পরিচিত হব। সবার প্রথম যে কম্পোনেন্টের সাথে আমরা হচ্ছে পরিচিত হব সে হচ্ছে একটা কন্ডেন্সার। কন্ডেন্সার অর্থাৎ এই যে ব্যাক রোলারের ঠিক আগেই এখানে একটা গাইড দেখা যাচ্ছে, স্লাইভার গাইডও তুমি এটাকে বলতে পারো। এটাকে বলা হয় কন্ডেন্সার। এই যে আমাদের ভিডিওতে যাওয়ার প্রয়োজন নাই, এই এই যে এখানে ভিডিও থেকেই কিন্তু আমি স্ক্রিনটা কেটে নিয়ে এসেছি। এই যে এখানে বটম রোলার, টপ রোলার এটা আমি দেখিয়েছিলাম, এবং নিচেরটা হচ্ছে বটম রোলার স্টিল। আর এই যে বটম রোলারের পিছনে লাল রঙের একটা গাইড কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে এটা একটা গাইড, তারপরে হচ্ছে এটা একটা গাইড। তো এই যে গাইড গুলিকে দেখা যাচ্ছে, এই গাইড গুলাই হচ্ছে আমাদের বটম রোলার, সরি, কন্ডেন্সার। এখন এই কন্ডেন্সারের আসলে ভূমিকা কি? কন্ডেন্সারের ভূমিকা হচ্ছে, ড্রাফটিং জোনে খেয়াল করে দেখো রোলার গুলি কিন্তু সবসময় তারা হচ্ছে মুভ করবে, অর্থাৎ ড্রাফটিং জোনের রোলার গুলি তারা সবসময় যেহেতু মুভমেন্টের মধ্যে থাকে, আর স্লাইভারও কিন্তু এই মুভমেন্টের মধ্যেই চলে আসে। তো স্লাইভারের মধ্যে থাকা ফাইবার গুলির সবসময় একটা প্রবণতা থাকবে যে তারা হচ্ছে ড্রাফটিং জোনের ভিতরে এসে মুভমেন্ট করে করে ড্রাফটিং জোন থেকে বের হয়ে যাওয়ার একটা প্রবণতা বা একটা হচ্ছে সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো যদি কোনো কারণে ফাইবারগুলি মুভ করে ড্রাফটিং জোনের রোলারের এই দিকে বাইরে চলে আসে বা ওই দিকে চলে যায় মুভ করে, তাহলে কিন্তু ওই ফাইবারগুলি পুরোপুরি ভাবে আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই কারণে ফাইবারের মুভমেন্টটাকে কন্ট্রোল করার জন্য, ফাইবারের আনওয়ান্টেড র্যাপিড মুভমেন্টকে কন্ট্রোল করার জন্য একটা কন্ডেন্সার বসিয়ে দেওয়া হয়। স্লাইভার যখন কন্ডেন্সারের মাঝখান দিয়ে আসে, ফাইবারগুলি তখন বাধ্যতামূলকভাবেই একটা নির্দিষ্ট জায়গা অনুসরণ করতে বাধ্য হয়। এটাই হচ্ছে কন্ডেন্সারের কাজ। কন্ডেন্সার কিন্তু কেবলমাত্র ব্যাক রোলারের পিছনেই থাকে তা কিন্তু না। দেখো এই যে মিডল রোলারের আগেও কিন্তু একটা কন্ডেন্সার আছে, এটার রং হচ্ছে সাদা। এই যে এখানে সাদা রং, এই যে আমি তোমাকে দেখাই, এই যে একটা এরকম এরকম হয়ে গেছে কন্ডেন্সারটা, ঠিক আছে? এখানেও দেখো এরকম একটা সাদা রঙের কন্ডেন্সার আছে, এখানেও কিন্তু একটা সাদা রঙের কন্ডেন্সার আছে। তো এই কন্ডেন্সারটারও একই কাজ, যে ফাইবার গুলি যখন ঢুকবে আবার দ্বিতীয় রোলারের ভিতরে, তখন যেন এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে না যায়, একই জায়গায় যেন থাকে, ফাইবারের আনওয়ান্টেড মুভমেন্টটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে তখন আমাদের এই কন্ডেন্সারের কাজ। আশা করি কন্ডেন্সারের কাজ সম্পর্কে তোমরা বুঝতে পারছো। কোনো প্রশ্ন আছে কন্ডেন্সার নিয়ে? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা পরবর্তী কম্পোনেন্টে চলে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ড্রাফটিং জোনের এখানে একটা ক্রস সেকশনাল তোমার ভিউ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টপ রোলার এবং এটা হচ্ছে বটম রোলার। আমরা একটা ভিডিও থেকে একটু ক্লোজ একটা ভিউ দেখে আসি ড্রাফটিং জোনের। এই ভিডিওটাতে কিন্তু আমরা ড্রাফটিং জোনের টপ ভিউর একটা ক্লোজ ভিউ পেয়েছিলাম। এখানে এই যে, তার মানে এখানে এটা একটা কন্ডেন্সার, সাদাটা একটা কন্ডেন্সার, এই পিছনে লালগুলোও কিন্তু কন্ডেন্সার, এই লালগুলোও কন্ডেন্সার। এই যে কন্ডেন্সার হয়ে তারপরে সে ভিতরে ঢুকলো, এই এই যে সাদা কন্ডেন্সারটা এখানে। এরপরে হচ্ছে এইখানে যখন আমরা মিডল রোলারে চলে আসলাম,
তখন একটু খেয়াল করে দেখো, এই যে এখানে একটা কেমন যেন রাবারের মতো দেখা যাচ্ছে। এই যে এইটুকুর মধ্যে কেমন যেন একটা রাবারের মতো দেখা যাচ্ছে এবং উপর দিয়ে কিন্তু কি জানি লেখা। তার মানে এটা কিন্তু আসলে একটা রোলার না। রোলার কখনো এরকম চ্যাপ্টা হতে পারতো না, একটা রাবারের মতো দেখা গেল। এই যে রাবারের মতো দেখা গেল, ওকে বলা হয় হচ্ছে অ্যাপ্রন। ও, তোমরা তো এর আগে ড্রাফটিং জোন পড়ে আসছো, সেই হিসেবে তোমাদের মনে থাকার কথা। পড়ছো কি তোমরা অ্যাপ্রনের ব্যাপারে ইয়ার্ন ওয়ানে? মনে না আছে স্যার। কিনা? আচ্ছা ঠিক আছে। ও না, ইয়ার্ন ওয়ানে ড্রাফটিং জোন ছিল, কিন্তু সেই ড্রাফটিং জোনে অ্যাপ্রন নাই, এই জন্য পড়ো নাই। ঠিকই আছে। ড্রফেমের ড্রাফটিং জোন থাকে, কিন্তু ড্রফেমের ড্রাফটিং জোনে অ্যাপ্রন থাকে না। আচ্ছা, তো এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা রাবার, এটাকে বলা হয় অ্যাপ্রন। আমি তোমাদেরকে আরো ভালো করে বোঝার জন্য আরেকটা দেখাই। আহ এই যে এই যে এই টপ রোলার, এটা কিন্তু একটা টপ রোলার। টপ রোলারটার উপরে দেখতে পাচ্ছ এই যে লেখা, সেই রাবারের কম্পোনেন্টটা দেখা স্যার যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ও আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার কালো হয়ে আছে। এই যে এখন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো এই যে হচ্ছে আমাদের এখানে হচ্ছে এটা অ্যাপ্রন, এটাকে আমরা অ্যাপ্রন বলেছি। হ্যাঁ, এই যে উপরে রাবারের একটা লেয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে, এটাকেই আমরা হচ্ছে অ্যাপ্রন বলেছি। তো এই অ্যাপ্রনের কাজ কি? বিষয় হলো যে যদি মনে করো আমরা একটা ড্রাফটিং জোন আঁকার চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। উম, মনে করো এই এই ধরো টপ রোলার, এই হচ্ছে দ্বিতীয় জোড়া, আর এই হচ্ছে তৃতীয় জোড়া। ভালো হচ্ছে না, কিন্তু মোটামুটি কাজ চালানোর মতো হয়তো বোঝা যাবে আর কি। আচ্ছা, এখন এই হচ্ছে মনে করো 3/3 একটা ড্রাফটিং জোন আঁকলাম। তো এই 3/3 ড্রাফটিং জোনের ক্ষেত্রে তোমার এই দিকে ম্যাটেরিয়াল হচ্ছে বাম থেকে হচ্ছে সে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, বাম থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে এই পিছনেরটা হচ্ছে ব্যাক রোলার, মাঝখানেরটা হচ্ছে মিডল রোলার, এটা হচ্ছে তোমার ফ্রন্ট রোলার। তো এখন বিষয়ে যেটা, তো এই অবস্থায় মাঝখানে বেশ কি ফাইবার থাকবে, প্রচুর ফাইবার থাকবে। মনে করো আমি একটা ফাইবার আঁকলাম এই এরকম। খেয়াল করে দেখো তো, যখনই এই ফাইবারটা দুইটা রোলারের মাঝখানে থাকে, তখন এই ফাইবারটা কিন্তু খুব ভালোভাবে আন্ডার কন্ট্রোল থাকে। কারণ এই অবস্থায় এই ফাইবারটার গতিবিধি নিয়ন্ত্রণ করে এই টপ রোলার এবং বটম রোলার, তারা দুইজন মিলে। যখনই কোনো ফাইবার এরকম ভাসমান হয়ে যায়, মনে করো কোনো একটা ফাইবার এখানে আছে, আমি এখন যেটা আঁকলাম, এই ফাইবারটা কিন্তু সে ভাসমান, এবং কোন একটা ফাইবার যদি ভাসমান থাকে তাহলে সেই ফাইবারটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায়। ঠিক আছে, তো কন্ট্রোলের বাইরে চলে গেলে তার মুভমেন্টটা খুব বেশি হয়, এবং যার ফলে আমার ইভেননেস এর সমস্যা হতে পারে, ম্যাটেরিয়ালের মধ্যে কোয়ালিটির প্রবলেম ঘটতে পারে। তো আমরা চাই না যে ফাইবারটা হচ্ছে এত বেশি র্যাপিড মুভমেন্ট করুক। কিন্তু যখন রোলারের মধ্যে থাকে তখন কিন্তু সে আসলে এত মুভমেন্ট করতে পারে না। যখন এক রোলার থেকে বের হয় আর অন্য রোলারেও এখনো গিয়ে পৌঁছায় নাই, এই মাঝখানে এই ভাসমান অবস্থাটাকে বলা হয় হচ্ছে ফ্লোটিং ফাইবার। তখন এই ভাসমান ফাইবার গুলিকে বলা হয় হচ্ছে ফ্লোটিং ফাইবার। এই ফ্লোটিং ফাইবার গুলিকে আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তো ব্যাক জোনে যেটা হয়, মিডল এবং ব্যাক রোলারের মাঝখানে ম্যাটেরিয়ালের গতি অনেক কম থাকে, সেই কারণে ওই জায়গায় ফ্লোটিং ফাইবার গুলি খুব বেশি সমস্যা তৈরি করে না। কিন্তু সমস্যা হয় কখন? সমস্যা হয় যখন ম্যাটেরিয়াল গুলি ফ্রন্ট জোনে চলে আসে। যখন ফ্রন্ট জোনে চলে আসে তখন যেহেতু ফ্রন্ট জোনে এসে ফ্রন্ট রোলারের গতি তো অনেক বেশি, তখন হচ্ছে এখানে এসে ফাইবারের গতিটা বেড়ে যায়। তখন কিন্তু আমাকে অবশ্যই নিয়ন্ত্রণ করার জন্য বাড়তি কিছু চিন্তা করতে হবে, নয়তো ফাইবারের যেহেতু গতি বেশি হয়ে গেছে, তখন এই ফ্লোটিং ফাইবার গুলি তারা অযথাই এদিক সেদিক নড়াচড়া করবে, এবং আমার সেটা কোয়ালিটির ক্ষতির কারণ হতে পারে। তো এই ফ্রন্ট জোনে ফাইবার গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা করা হয়, এই যে আমরা একটা অ্যাপ্রন দেখতে পাচ্ছি, একটা রাবারি সারফেস, একটা রাবারের একটা লেয়ার, সিনথেটিক রাবার দিয়ে এখন তৈরি হয়, এই রাবার পরায় দিতে হবে।
তখন আমরা করব কি, এরকম একটা রাবার আমরা এই টপ রোলারেও পরায় দিব, আবার একটা রাবার হচ্ছে আমরা এই বটম রোলারেও পরায় দিব। এরকম দুইটাই মনে করো রাবার, ঠিক আছে? এখন রাবার যদি আমরা পরায় দিই, এই অ্যাপ্রনটাকে যদি পরায় দিই, তাহলে লাভ কি? তাহলে দেখো, এখন যখন এখানে আমরা একটা ফ্লোটিং ফাইবার আঁকবো, বলো তো এই ফ্লোটিং ফাইবারটা কি আর ইচ্ছা মতো নড়াচড়া করতে পারবে? না স্যার। তখন কিন্তু আর সে ইচ্ছা মতো নড়াচড়া করতে পারবে না, কারণ এই ফাইবারটা তখন টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রন, এটাকে আমরা অ্যাপ্রন বলি। টপ রোলারের অ্যাপ্রনটাকে বলা হয় হচ্ছে টপ অ্যাপ্রন, আর বটম রোলারের অ্যাপ্রনটাকে বলা হয় হচ্ছে বটম অ্যাপ্রন। তো এই টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে কিন্তু তখন হচ্ছে এই ফাইবারটা সে আটকা পড়ে গেল। তার মানে হচ্ছে, তো এই প্রশ্ন আসতে পারে এই অ্যাপ্রনটা তাহলে কি জন্য দিলাম? এই অ্যাপ্রনটা দিলাম যেন ফাইবারের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য, ফ্লোটিং ফাইবার গুলি যাতে অযথা চলাফেরা না করে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে আমরা ব্যাকজোনে অ্যাপ্রন কেন দিলাম না? উত্তর হচ্ছে, ব্যাকজোনে অ্যাপ্রন দেই নাই কারণ ব্যাকজোনের মধ্যে ফাইবারের গতি কম ছিল। ফ্রন্ট রোলারের তো গতি সবসময় বেশি, তাই ফ্রন্ট জোনে হচ্ছে গতি বেড়ে যায়। এর জন্য ওইখানে ফাইবারের মুভমেন্ট করার সম্ভাবনাটা অনেক বেশি। তো এই কারণে হচ্ছে আমরা ফ্রন্ট জোনে অ্যাপ্রন ব্যবহার করেছি, কিন্তু ব্যাক জোনে কিন্তু আমরা অ্যাপ্রন ব্যবহার করি নাই। আমাদের এখানেও কিন্তু ভিডিওতেও কিন্তু একই অবস্থা, দেখো ওরা ফ্রন্ট জোনে অ্যাপ্রন ব্যবহার করেছে। কিভাবে ফ্রন্ট জোনে অ্যাপ্রন ব্যবহার করলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে কিন্তু 3/3 তিনটা রোলার, এই ব্যাক রোলার, মিডল রোলার, ফ্রন্ট রোলার। দেখো ব্যাক আর মিডলের মাঝখানে কিন্তু কোনো অ্যাপ্রন নাই, কিন্তু মিডল আর ফ্রন্টের মাঝখানে কিন্তু অ্যাপ্রন আছে, এই যে একটা অ্যাপ্রন বসানো। এবং আমরা তো এখানে টপ ভিউ, এর জন্য শুধু টপ রোলারটাকেই দেখতে পাচ্ছি। বটম রোলারের সাথেও কিন্তু একটা অ্যাপ্রন ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে আমরা অ্যাপ্রন সম্পর্কে জানলাম। অ্যাপ্রন সম্পর্কে কোনো প্রশ্ন আছে কি? অ্যাপ্রন সম্পর্কে না বুঝে থাকলে কিছু জিজ্ঞেস করো। যেমন এই ডায়াগ্রামটাতে দেখানো হয়েছে যে এটা হচ্ছে টপ অ্যাপ্রন আর এটা হচ্ছে বটম অ্যাপ্রন। এটা রাবারি সারফেস, অর্থাৎ রোলারটা যদি ঘুরে তাহলে হচ্ছে টেনশনের কারণে রাবারটাও ঘুরতে শুরু করবে। অ্যাপ্রন নিয়ে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে সেটাও কিন্তু মুখে বলতে হবে, নয়তো আমাকে হচ্ছে বারবার জিজ্ঞেস করতে হবে। প্রশ্ন যদি না থাকে নাই স্যার। জি, তাহলে সেটাও কিন্তু একটু মুখে প্রশ্ন বলে নাই দিন। স্যার। হ্যাঁ, কারণ অনেকেই থাকে হচ্ছে নেটের কানেকশনের সমস্যা, তো তারা হয়তো উত্তর দিতে দেরি হতে পারে। তো যাদের নেট কানেকশন ভালো আছে তারা হচ্ছে জানিয়ে দিবে যে স্যার প্রশ্ন নাই। আচ্ছা, তো অ্যাপ্রনের ক্ষেত্রে এখন আমার একটা মুশকিল হলো, অ্যাপ্রনটাকে আমি যখন এই যে যেমন টপ রোলার কিন্তু এখানেই শেষ, এই যে গোল যে টপ রোলারটা, তো টপ রোলারের উপরে আমি যখন অ্যাপ্রনটাকে পড়াবো, তো তখন অ্যাপ্রনকে কিন্তু উপযুক্ত টেনশনে রাখতে হবে। যদি এমন হয় আমি তাকে টেনশনে রাখলাম না, তাহলে টপ রোলার ঘুরলে অ্যাপ্রন কিন্তু ঘুরবে না। আমি যদি টপ রোলারকে অ্যাপ্রনের সাথে টেনশন না দিয়ে রাখি, একটা নির্দিষ্ট টাইট করে যদি না বাঁধি, তাহলে কিন্তু আমার হচ্ছে রোলার ঘুরলে অ্যাপ্রন ঘুরবে না, অথচ অ্যাপ্রন না ঘুরলে ফাইবারও সামনে আগাবে না। এই জন্য আমাকে করতে হবে কি, এই জন্য আমাকে অবশ্যই হচ্ছে একটা টেনশনিং ডিভাইস ব্যবহার করা লাগবে। এখানে আমাদের এই ডায়াগ্রামে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে টপ রোলার এবং এই অ্যাপ্রন ছাড়াও একটা নীল রঙের ডিভাইস কিন্তু আছে। এই যে নীল রঙের একটা প্লাস্টিকের ফ্রেম, মাঝখান থেকে শুরু হয়ে সাইডেও চলে আসছে, এই যে নীল রঙের একটা ফ্রেম দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে টেনশনিং ডিভাইস, এবং এই টেনশনিং ডিভাইসটার নাম হচ্ছে ক্রেডল। CRE, CRADLE, যে এখানে লেখা আছে ক্রেডল, CRADLE, ক্রেডল। তাহলে ক্রেডল কি জিনিস? ক্রেডল হচ্ছে একটা টেনশনিং ডিভাইস। ক্রেডল কি জিনিস? এই যে নীল রঙের যে ডিভাইস আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের, এটাই হচ্ছে ক্রেডল। ক্রেডল কি জিনিস? এটা হচ্ছে একটা টেনশনিং ডিভাইস। কার মধ্যে টেনশন অ্যাপ্লাই করে? এই অ্যাপ্রনের মধ্যে টেনশন অ্যাপ্লাই করে, ঠিক আছে? এই অ্যাপ্রনের মধ্যে ক্রেডল হচ্ছে টেনশন অ্যাপ্লাই করে। কেন টেনশন অ্যাপ্লাই করে? কারণ যদি আমরা টেনশন অ্যাপ্লাই না করি, তাহলে যদি টেনশন না থাকে তাহলে কিন্তু এই রোলার ঘুরলে রোলারের টানে টানে অ্যাপ্রন ঘুরবে না, আর যদি অ্যাপ্রন না ঘুরে তাহলে ফাইবারও কিন্তু সামনের দিকে আগাবে না। এই জন্য আমরা হচ্ছে টেনশন অ্যাপ্লাই করার জন্য একটা টেনশনিং ডিভাইস ব্যবহার করি। তো
তো সেই টেনশনিং ডিভাইসটার নামই হচ্ছে ক্রেডল। এখানে নীল রং দিয়ে আমরা ক্রেডলকে বুঝতে পারলাম। তো বটম রোলারের জন্য তাহলে এই যে এখানে আমরা যেই এটা টপ রোলার আর নিচেরটা হচ্ছে এটা বটম রোলার। তাহলে এখানে টপ রোলারের জন্য একটা তোমার হচ্ছে ইয়ে আছে টেনশনিং ডিভাইস, এই যে এখানে এই এটা হচ্ছে টপ রোলারের টেনশনিং ডিভাইসকে একে দেখানো হয়েছে। তো এই টপ রোলারের জন্য যে টেনশনিং ডিভাইস ওর নাম হচ্ছে ক্রেডল। আর বটম রোলারের জন্য কিন্তু একটা টেনশনিং ডিভাইস আছে, দেখো এই যে আমি দেখাই, এই যে এখানে বটম রোলারের জন্য কিন্তু একটা টেনশনিং ডিভাইস আছে, এই যে এটা 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 বটম রোলারের জন্য টেনশনিং ডিভাইস, এটার নাম হচ্ছে নোজ বার। যেহেতু সে দেখতে অনেকটা নাকের মতো তাই হচ্ছে তাকে বলা হয় হচ্ছে নোজ বার। তাহলে আমরা অ্যাপ্রন চিনলাম। লোয়ার অ্যাপ্রন আপার অ্যাপ্রন কেন? টপ রোলারের জন্য যে অ্যাপ্রন সেটাকে বলে টপ অ্যাপ্রন বা আপার অ্যাপ্রন, আর বটম রোলারের জন্য যে অ্যাপ্রন সেটাকে বলা হয় হচ্ছে বটম অ্যাপ্রন বা আপার অ্যাপ্রন। আর যেন রোলার ঘুরলেই অ্যাপ্রন ঘুরে সেজন্য আমাদেরকে হচ্ছে টেনশনিং ডিভাইস ব্যবহার করতে হয়। টপ রোলারের টেনশনিং ডিভাইসকে বলা হয় হচ্ছে ক্রেডল, আর বটম রোলারের টেনশনিং ডিভাইসকে বলা হয় হচ্ছে নোজ বার। আমরা হচ্ছে এই এখানে এই যে এটা এখানে আমরা একটা ক্রেডল দেখতে পাচ্ছি, টপ রোলারের টেনশনিং ডিভাইস নীল রং দিয়ে ক্রেডল বোঝানো হয়েছে। ঠিক আছে, এখন এই যে মনে করো তার মানে টপ রোলার এবং বটম রোলারের মধ্যে আমরা যে অ্যাপ্রন ব্যবহার করছি, একটা ড্রাফটিং জোনের ফ্রন্টে আমরা যে একটা অ্যাপ্রন ব্যবহার করছি, তাহলে খেয়াল করে দেখো তো ফাইবারকে কিন্তু এখন এই টপ আর বটম অ্যাপ্রনের মাঝখান দিয়ে যেতে হবে। টপ আর বটম অ্যাপ্রনের মাঝখান দিয়ে কিন্তু ফাইবারকে যেতে হবে। তো যদি আমরা টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে একেবারেই জায়গা না রাখি তাহলে ফাইবার যাবে কোন দিক দিয়ে? অর্থাৎ আমাদেরকে অ্যাপ্রন বসানোর সাথে সাথে অ্যাপ্রনের মাঝখানে একটা জায়গাও কিন্তু তৈরি করতে হবে। এই যে স্পেসটা লাগবে, কেন লাগবে? ফাইবারের মুভমেন্টের জন্য আমার একটা স্পেস দরকার। এই স্পেসটাই হচ্ছে এই যে এখানে ক্রেডেলের মধ্যে একটা হলুদ রঙের ডিভাইস দেখা যাচ্ছে। ক্রেডেলের গায়ে একটা হলুদ রঙের ডিভাইস দেখা যাচ্ছে, এই ডিভাইসটাকেই বলা হয় হচ্ছে স্পেসার। ঠিক আছে, স্পেসারের কাজ হচ্ছে টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে সেই স্পেস তৈরি করবে যেন ফাইবাররা যেতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের ড্রাফটিং জোনের কম্পোনেন্ট। আমরা আজকে দেখলাম যে ড্রাফটিং জোনে শুধুমাত্র টপ রোলার বটম রোলার ছাড়াও অ্যাপ্রন থাকে, টপ অ্যাপ্রন থাকে, বটম অ্যাপ্রন থাকে, ক্রেডল থাকে, নোজ বার থাকে, স্পেসার থাকে এবং একই সাথে একটা কন্ডেন্সারও থাকে। এই হচ্ছে মোটামুটি আমার আজকের পড়া। তোমাদের প্রশ্ন থাকলে তোমাদের প্রশ্ন করো, প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সে চলে যাব। প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে করে ফেলো। তোমরা আজকে টিইএম আসছো তাই না? 181 টিইএম। জি স্যার। আচ্ছা হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা তাহলে প্রশ্ন না থাকলে তোমরা আইডি লিখো, আইডি লিখে লিভ নিতে পারো। স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার। স্যার ক্র্যাডেল আর নোজ বারের পরে কিছু বলেছিলেন, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। জি, ক্রেডেল এবং হচ্ছে নোজ বারের পরে না, ক্রেডেল বলেছি, অ্যাপ্রন বলেছি, আর হচ্ছে নোজ বার বলেছি না, হ্যাঁ স্পেসার বলেছি, স্পেসার স্পেসিফিক বলেছি। একটু আবার বলবেন একটু কাইন্ডলি? হ্যাঁ অবশ্যই, আমি একটু দেখিয়ে দেই তোমাকে স্পেসারটা। বাকিরা হচ্ছে আইডি লিখতে থাকো, আইডি লিখে লিভ করে ফেলো। যাদের প্রশ্ন আছে তারা থাকো, বাকিরা লিভ করতে পারো। এই যে এই স্লাইডটা হচ্ছে আমি দেখেছিলাম, তো আশা করি তুমি দেখতে পাচ্ছ। তো এটা তো হচ্ছে টপ অ্যাপ্রন আর এটা তো হচ্ছে বটম অ্যাপ্রন। তো টপ আর বটম অ্যাপ্রনের মাঝখান দিয়েই তো ফাইবারকে যেতে হবে। তো যদি টপ আর বটম অ্যাপ্রনের মাঝখানে কোনো জায়গা যদি আমি না রাখি তাহলে তো ফাইবার হচ্ছে সুইফটলি মুভ করতে পারবে না। তো এই জন্য টপ আর বটম অ্যাপ্রনের মাঝখানে আমার কিছু জায়গা রাখা প্রয়োজন। এই স্পেসটা যে তৈরি করবে সেই হচ্ছে স্পেসার। এই যে ক্রেডেলের গায়ে একটা হলুদ রঙের ডিভাইস দেখা যাচ্ছে, ছোট্ট একটা ডিভাইস দেখা যাচ্ছে কি? এই হলুদ রঙের ডিভাইসটাকে বলা হয় হচ্ছে স্পেসার। তার কাজ হচ্ছে টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে প্রয়োজনীয় পরিমাণ, বেশি না কিন্তু প্রয়োজনীয় পরিমাণ জায়গা বজায় রাখা। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে স্যার স্পেসার। স্পেসের মধ্য দিয়ে কি ফাইবার যাবে এরকম কিছু না, স্যার? যাবে হচ্ছে টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে। এই যে এই দিক দিয়ে যাবে, ওই মাঝখান দিয়ে কিন্তু ফাইবার যাবে না। এই যে টপ অ্যাপ্রন, দুই পাশে দুইটা টপ অ্যাপ্রন, এই টপ অ্যাপ্রনের নিচ দিয়ে হচ্ছে ফাইবার যাবে।
স্পেসার ব্যবহার করে আমরা টপ অ্যাপ্রনটাকে একটু উপরে উঠায় রাখবো, ক্রেডেলটাকে একটু উপরে উঠায় রাখবো আর কি, নোজ বারের চাইতে, যাতে জি করে স্যার, বুঝতে ফাইবারটা পারছি। সুন্দর মতো যেতে পারে। এটুকুই থ্যাংক বলেছি। ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, তোমাকেও ধন্যবাদ। তো এখন হচ্ছে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে করো, বা হচ্ছে আইডি লিখে তারপরে চলে যেতে পারো।